আচ্ছা, সবাই একটু খেয়াল করেন। গত ক্লাসে আমরা দেখছিলাম ভেক্টর ম্যাজিক সফটওয়্যার আর সার্কেল লোগো ডিজাইন। ভাই কথা বলা যাবে না আপাতত। ভেক্টর ম্যাজিক আর সার্কেল লোগো ডিজাইন গত ক্লাসের টপিক ছিল। এখানে কারোর কি বুঝতে অসুবিধা হচ্ছে এরকম কোনো টপিকস আছে? আচ্ছা, লেখার শ্যাডোটা নিতে পারছেন না। আর ভেক্টর ম্যাজিক সফটওয়্যারটা প্রপারলি ব্যবহার করতে পারছেন? আচ্ছা, আমি আমার কাছ থেকে নিয়ে গিয়ে এটা ইনস্টল করে নিন। আচ্ছা, তারপরে আমি আরেকবার মনে হয় এটা দেখানো উচিত। আচ্ছা, সবাই খেয়াল করেন। এখানে এই ইমেজটা হচ্ছে জেপিজি ইমেজ। আলামিন ভাই, আপনি একটু বেশি কথা বলছেন, একটু থামেন। এখানে এটা হচ্ছে জেপিজি ইমেজ। আমরা গুগল থেকে আমরা কেন ভেক্টর করব? আমাদের লোগোর ভিতরে অনেক কম্পোনেন্ট দরকার হবে যেগুলো আমাদের লোগোতে বা ডিজাইনে ইনক্লুড করতে হবে। জেপিজি ইমেজ আমরা ব্যবহার করতে পারি না, আমাদের ব্যবহার করতে হবে ভেক্টর ইমেজ। তো ভেক্টর করার জন্য সবসময় খেয়াল রাখবেন এক কালার বা সিম্পল ফ্ল্যাট কালার ব্যবহার করার, মানে সেই ধরনের সিলেক্ট করার। যদি আপনি এটা সিলেক্ট করেন তাহলে এই যে এখান থেকে যে শ্যাডোটা আছে না, দুই কালারের মিশ্রণ, এইগুলো আপনি যখন ভেক্টর করতে যাবেন তখন এই পুরো ডিজাইনটাই মানে নষ্ট করে দেবে। আমি এটা কেন বলছি, আমি এটা প্র্যাকটিক্যালে দেখাই আপনাদের। এটা আমি কপি করছি করে, এটা হবে না এটা না, কিন্তু এটা অনেক অদ্ভুত হয়ে যাবে। একটু খেয়াল করেন, এটা আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ করছি, করে এই সফটওয়্যারে আসাতে অটোমেটিক দেখেন এখানে দেখাচ্ছে, জাস্ট এখানে ক্লিক করলে এটা পেস্ট হয়ে যাবে। কন্ট্রোল ভিও পেস্ট করা লাগবে না, দেখেন পেস্ট ফ্রম ক্লিপবোর্ড। এখানে ক্লিক করছি, ওই কপি ইমেজটা এখানে চলে এসছে। এখানে এই ধরনের ইমেজ আমি কেন নিষেধ করছি, দেখেন এখানে গ্রেডিয়েন্ট রয়েছে, এই কালার থেকে এই কালার পর্যন্ত একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা রয়েছে। এইটুকুতে সব জায়গাতেই হচ্ছে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা রয়েছে। ব্যাকগ্রাউন্ডে হচ্ছে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা, গ্রেডিয়েন্ট বলতে শ্যাডো অ্যাপ্লাই করা রয়েছে। এখন কথা হচ্ছে এই ধরনের ইমেজ আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব। আমি এখান থেকে ফুল স্ক্রিন করে নিচ্ছি। অনেক সময় দেখবেন এরকম অবস্থায় আছে, এটা ওপেন করলে। তো এটা ফুল স্ক্রিন করলে নিচের অপশনগুলো দেখতে পাবেন। এখানে ক্লিক করলে এটা ফুল স্ক্রিন হবে। এরপর পেস্ট করার পর বা ফাইল আনার পর এটা এই একভাবে আনা যায়, আর এই যে ফাইল থেকে ইম্পোর্ট করে আরেকভাবে আনা যায়। আচ্ছা, এরপরে আপনারা দেখতে পাবেন এখানে তিনটা অপশন, ফুলি হচ্ছে অটোমেটিক, বেসিক, অ্যাডভান্স। আপনারা বেসিকটা প্রেস করবেন, তারপর ফটোগ্রাফ, আর্টওয়ার্ক উইদাউট ব্লেন্ড এডস, তো আমরা এইটাতে দিব। তারপরে হাই, তারপর এখানে যে অপশনগুলো রয়েছে, যদি এটা টু কালার্স হয়, টু কালার্স করলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হবে। এই যে এখানে স্যাম্পল বা আইকন দেখে বুঝতে পারছেন। এখানে আনলিমিটেড কালার্স বলতে এখানে যতগুলো কালার শো হচ্ছে সবগুলো কালারই নিবে। আর কাস্টম কালার দিলে দেখেন কিছু নির্দিষ্ট কালার আসবে। এখানে এই পুরো কালারটা এখানে এটা হচ্ছে সাজেস্ট করছে, এই সফটওয়্যারটা আমাদের সাজেস্ট করছে এটা অ্যাপ্লাই করতে। এটা করলে কয়টা কালার হবে? 5টা কালার। তো এখানে কালার তো 5টা নাই, আরও বেশি আছে। এই যে এইগুলো পুরো এক কালার হয়ে যাবে না, এই এতটুকু। এখানে এই লালটা আর থাকবে না, কারণ এখানে লাল কালার কিন্তু নাই, তাই না? এটা যদি আমরা দিই দেখেন কি হয়, দেখছেন কীরকম বিদঘুটে অবস্থা। এই কারণে এই ধরনের ইমেজ আমরা অ্যাভয়েড করব। আচ্ছা, তারপরে আমরা আরেকটু অন্যভাবে ট্রাই করে দেখি। বেসিক, আর্টওয়ার্ক, হাই, এরপর কাস্টম কালারেই যদি দেওয়া হয় তাহলে এই সব ক্ষেত্রে আমরা অনেক বেশি কালার নিব, কারণ এখানে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা রয়েছে। আমি এই কালারটা সিলেক্ট করে নেক্সট করছি।
দেখেন অনেক বেশি কালার দেওয়া সত্ত্বেও ডিজাইনটার যে প্রকৃত স্ট্রাকচারই থাকছে না। আচ্ছা, এরপর আমরা অন্যভাবে দেওয়ার চেষ্টা করি। এরপর ফুললি অটোমেটিক দিয়ে দেখি কি হয়। একটু টাইম লাগবে। আর এই ধরনের ইমেজ যদি আপনি ইলাস্ট্রেটরের মাধ্যমে ভেক্টর করতে যান সেক্ষেত্রে অনেক বেশি সময় লাগবে আর সফটওয়্যার পুরো ক্রাশ করে যাবে। দেখেন অবস্থা খুবই বাজে, এই যে অরিজিনাল স্ট্রাকচার সেটা থাকছে না। তো এই জন্য বলছি এই ধরনের ইমেজ আমরা অ্যাভয়েড করব। আচ্ছা, আমরা পিক করব এই ধরনের ফ্ল্যাট কালার। ফ্ল্যাট কালার বলতে এই যে যেমন এটা একটা কালার, এটা একটা কালার, এটা একটা কালার, এই ধরনের। আর এটা কিন্তু রেজুলেশন খুবই বাজে, আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন না, এটার অবস্থা ভালো না। এটা মোটামুটি সুন্দর আছে, দেখা যাক এটা আমরা ভেক্টর করতে পারি কিনা। কপি ইমেজ, সফটওয়্যারে আসলাম, রিস্টার্ট, এই যে এটা পেস্ট করলাম, দেখা যাক এটা কি হয়। আচ্ছা, এখানে কালার কয়টা আছে? 1 2 3 4 5 6 7, মোটামুটি 8টা কালার আছে। এখানে কয়টা কালার এরা সাজেস্ট করছে? 6টা কালার। লাল কালার এটা কিন্তু আর থাকবে না, এটা এখানে অন্য কালার দিয়ে ফিল করে দেবে। তো এখানে কয়টা? 4 আর 4 8টা। এটা পারফেক্ট হবে। এই কালারটা হয়তো গায়েব হয়ে যাবে, এই যে এটা, হ্যাঁ ওই কালারটা গায়েব হয়ে গেছে, দেখছেন? ওটা পিক করতে পারিনি, যতটুকু পেরেছে যথেষ্ট ক্লিন, ঠিক আছে? দেখেন এটা নেক্সট করলাম। এরপরে দুইভাবে করা যায়, কিন্তু আমি দুইভাবে করি না, জাস্ট এখান থেকে ড্র্যাগ করে ইলাস্ট্রেটর এনে ছেড়ে দিই। এটা সব থেকে হ্যাঁ সহজ। এই যে এখান থেকে আমি ইলাস্ট্রেটরে এনে ছেড়ে দিয়েছি। আচ্ছা, এটা হয়নি। এবারে হয়েছে। আচ্ছা, তারপরেও এই ভেক্টর ম্যাজিকের ইন্টারফেসটা আমার সামনে রয়েছে, এটা মিনিমাইজ করলে এটা দেখতে পাবো। এই আচ্ছা, এবার ভেক্টর করার সুবিধা কি? এটার প্রত্যেকটার কালার চেঞ্জ করা যাবে। এটা যতই ছোটো করি যতই বড় করি সব কিছুই এর রেশিও একই রকম থাকবে। তো আমরা যে লোগো ডিজাইনগুলো করব অবশ্যই সেগুলো ভেক্টর ইমেজ হবে, এটা কোনো রাস্টার ইমেজ হবে না। আচ্ছা, আমি একটা আর্টবোর্ড নিচ্ছি আবার নতুন করে। আমি যে এই জিনিসটা সবাই একটু খেয়াল করেন, আমরা যখন এখান থেকে ড্র্যাগ করে নিয়ে আসবো ইলাস্ট্রেটরে, ওইটা আলাদাভাবে একটা ট্যাব ওপেন করবে। ট্যাব বোঝেন? এই যে উপরে যে এইটা একটা ট্যাব, এইটা একটা ট্যাব, মানে একই সাথে বিভিন্ন মাল্টিপল ট্যাবে আমরা কাজ করতে পারি। তো এই ট্যাবে আমরা কাজ করব না, আমরা এইটাকে পুরোটা সিলেক্ট করে কন্ট্রোল-C দিয়ে কপি করে এই ট্যাবে এসে কন্ট্রোল-V দিয়ে পেস্ট করতে পারি, ঠিক আছে? আবার ড্র্যাগ অ্যান্ড ড্রপও করতে পারি। এই পুরোটা ধরে এভাবে ড্র্যাগ করে এই পাশের ট্যাবে এসে এই যে ছেড়ে দিলাম, এটা চলে আসলো। তারপর কি করব? আগে যে ট্যাবটা থেকে আমরা ডিজাইনটা নিয়ে আসলাম এই লোগোটা, সেটা কেটে দেব। যদি ওখানে কোনো পরিবর্তন ঘটান, আচ্ছা ওখানে যদি কোনো পরিবর্তন ঘটান, আমি এই সূক্ষ্ম বিষয়গুলো আপনাদের ক্লিয়ার করি। দেখেন এই ক্লিপবোর্ডে আপনি যদি কোনো পরিবর্তন ঘটান, মানে জাস্ট একটু সরাই দিলেন আর্টবোর্ড থেকে, এবার যদি আপনি কাটতে যান সেক্ষেত্রে পারমিশন চাবে। আর যদি পরিবর্তন না ঘটান সেক্ষেত্রে কোনো পারমিশন চাইবে না। তো এখান থেকে কাটার সময় কি বলছে, আপনি কি এটা সেভ করতে চান? নো, আমার এই ধরনের ফাইল আমার সেভ করার কোনো প্রয়োজন নেই, তাই না? এটা নো করে দেব। আচ্ছা, আমি ফাইল সেভের বিষয়ে আজকে ক্লিয়ার করব। একটা ডিজাইন করলেন, ওটার এডিটেবল ফাইল কীভাবে সংরক্ষণ করবেন, কয়ভাবে সংরক্ষণ করা যায়, জেপিজি ইমেজ, পিএনজি ইমেজ কীভাবে সেভ করা যায়, এই বিষয়গুলো আপনাদের ক্লিয়ার করবো আজকে। তো গত দিনের কিছু বিষয় আমার মনে হয় ক্লিয়ার করা উচিত, অনেকের ভিতরে এটা কনফিউশন থাকতে পারে। কারণ এই সার্কেল লোগো ডিজাইন আমি অলরেডি 2 দিন দেখাইছি, এই যে হচ্ছে 14 নম্বর ক্লাস 15 নম্বর ক্লাসে দেখাইছি।
এই ডিজাইনটা মনে করেন খুবই কমন বা আপনাদের অনেক বেশি ব্যবহার হবে এই ধরনের ডিজাইন করার ক্ষেত্রে। সেক্ষেত্রে এটা ভালোভাবে আপনাদের বুঝতে হবে। এখানে যে সমস্যাগুলো পড়েন আপনারা, আমি সেটা একটু দেখার চেষ্টা করব। দেখেন, আমি এটা যদি যারা বাসায় বারবার প্র্যাকটিস করেছে তাদের জন্য এটা একদম ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু যারা প্র্যাকটিস করার সুযোগ পায়নি, বাসায় কম্পিউটার নাই, তাদের জন্য এটা কঠিন। আমি একটা সার্কেল নিচ্ছি, এটা বারবার নিচ্ছি কারণ এই ধরনের লোগো আমাদের অনেক বেশি ডিজাইন করার প্রয়োজন হতে পারে পরবর্তীতে। আর এটা পেরে যাওয়া, ভালোভাবে পারফেক্টলি পেরে যাওয়া মানে আপনি মনে করেন অর্ধেক কাজ শিখে গিয়েছেন, এই হচ্ছে বিষয়। ওকে, যাদের বাসায় কম্পিউটার নেই তাদের দিক বিবেচনা করে আমি এটা আরেকবার দেখাচ্ছি, আর তারা আরেকবার এটা প্র্যাকটিস করবেন। আর এটা আমরা কিভাবে এআই ইমেজ সেভ করতে পারি, এআই ফাইলে সেভ করতে পারি, ইপিএসে, পিডিএফে, যত রকম ফাইল ফরম্যাট আমাদের প্রয়োজন হয়, এটা কিভাবে সেভ করা যায় এই বিষয়গুলো আজকে আমি ক্লিয়ার করবো আপনাদের। আচ্ছা, আমি একটা ডিজাইন আগের মতো করেই করছি, একদম সহজভাবে, যাতে আপনার বুঝতে মানে দ্রুত করতে পারেন। আচ্ছা, এটা আমি কী করলাম, জাস্ট ফিল কালার থেকে স্ট্রোকে কনভার্ট করলাম এবং এখানে ফিল কালারটা নান রয়েছে, মানে ফিল কালারটা নাই। আর এটা পিডি 15 পিডি রাখছি স্ট্রোকের। এবার এটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম, করে এটা ছোটো করছি, এই পজিশনে রাখছি। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আবার এটা একটু বড় করছি, আর এটা একটু সিগুন করে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয় যে এর উপরে আমাদের লেখাটা রাখবো। আবার এটা কপি করে ডুপ্লিকেট দিচ্ছি। আচ্ছা, এই জিনিসটা আমি মনে করি সবাই পারবে, কারোর কোনো এটা নিয়ে কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে এর উপরে লেখাটা, এটা অনেকের ভিতরে একটু সমস্যা সৃষ্টি করে। আর এই সমস্যাটা আসলে পেরে গেলে আর কোনো বিষয় নেই, সহজ। কিন্তু যারা না পারছেন তাদের জন্য এটা অনেক জটিল বিষয়। তো দেখেন, এই পাতের উপর লেখার জন্য আমাদের টাইপ অনে পাত টুলে যেতে হবে, নর্মাল টাইপ টুলে গেলে হবে না। আমাদের রাইট বাটন ক্লিক করে টাইপ অনে পাত টুলে যেতে হবে, এবং যখন মাউসের কার্সরটা এই মাঝ বরাবর এই দাগের উপরে যাবে এবং একটা পাথ প্রিভিউ হবে, নাম আসছে পাথ। তো এখানে আমি মাউসের কার্সরটা যখন এখানে আনবো, দেখেন চেঞ্জ হচ্ছে এবং পাথ লেখা আসছে, আর এখানে একটা নীল দাগ প্রিভিউ হচ্ছে। ওই টাইমে আমি ক্লিক করব, মাউসের লেফট বাটন ক্লিক করলে এখান থেকে লেখা শুরু হবে। তো এখানে ডিফল্টভাবে যে লেখাগুলো এসছে, আপনি যদি কিছু লেখা শুরু করেন ওইগুলো অটোমেটিক কেটে যাবে। আর যদি মনে করেন যে আমি এখন এই অবস্থায় এই টুলে চলে যাব, মানে সিলেকশন টুলে, তাহলে এইগুলো লেখাগুলো পার্মানেন্টলি থেকে যাবে। আর যদি আপনি কিছু লেখা শুরু করতেন ওই অবস্থায়, তাহলে কিন্তু ওইটা হতো না। এখন আপনি আসেন সিলেকশন টুলে, আপনি যদি এই টুলে এখন এডিট মুডে যেতে চান, সেক্ষেত্রে এই টুলে থাকা অবস্থাও যদি আপনি এখানে ডাবল ক্লিক করেন, তাহলে এটা দেখেন অটোমেটিক টেক্সট টুলে চলে গিয়েছে। এবং এখানে আবার দুইটা ক্লিক করবেন। আচ্ছা, দুইটা ক্লিক করলে একটা সেন্টেন্স না একটা ওয়ার্ড সিলেক্ট হবে, আর দুইটা সিলেক্ট করলে একটা ওয়ার্ড সিলেক্ট হচ্ছে। আর একই সাথে যদি আমি তিনটা ক্লিক করি তাহলে পুরোটা সিলেক্ট হয়ে যাবে। তিনটা ক্লিক করছি, এখানে যত লেখা ছিল সবগুলো সিলেক্ট হয়ে গেছে। এখন এই অবস্থায় আমি যদি কিছু লিখি, আগের লেখাগুলো রিমুভ হয়ে যাবে, অথবা আপনি ব্যাক স্পেস দিয়ে এগুলো আগে কেটে ফেলতে পারেন, এবার কিছু লেখা শুরু করতে পারেন। আর এই যে কথাগুলো বলছে, এখানে অনেক কিছু নতুন কথা, তাই না, যেগুলো আগে বললে হয়তো ওইভাবে ডিপলি বুঝতে পারতেন না বা মাথায় থাকতো না, সেগুলো এখন আপনারা এটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখানে বরাবরের মতো আমি আমার নিজের নামটাই লিখছি। আচ্ছা, নামটা লেখার পরে আমি চলে যাব হচ্ছে সিলেকশন টুলে। সিলেকশন টুলে এই জন্য যাচ্ছি কারণ এটা এডিট ফরম্যাটে যাওয়ার জন্য বা লেখাগুলোকে ছোট বড় করার জন্য অবশ্যই সিলেকশন টুলে যেতে হবে, তা না হলে ওই অপশনগুলো আপনার সামনে প্রিভিউ হবে না। এখন এখান থেকে আমি বড় করছি। আচ্ছা, এই লেখাগুলো কোনোটা ছোট কোনোটা বড়, আমি যদি চাই সবগুলো বড় হাতের করব, জাস্ট এইখানে অল ক্যাপসে ক্লিক করলে এটা সবগুলো বড় হাতের হয়ে যাবে। তারপর কোনো একটা ফন্ট আমরা চাইলে চেঞ্জ করতে পারি। তারপরে ফন্টের সাইজ যদি
চিকন লাগে, তাহলে একটু মোটা টাইপের ফন্ট আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। আচ্ছা, এরপর এটা একটু বড় করি, বেশি বড় হয়ে যাচ্ছে, এই পজিশনে রাখি। এবং এই হ্যান্ডেলগুলো, আচ্ছা এই হ্যান্ডেলগুলোর বিষয়গুলো আমি ক্লিয়ার করব। এখানে দেখেন একটা সিঙ্গেল হ্যান্ডেল আছে, এটার মাধ্যমে এটা যেমন এই পাতটা কোথা থেকে শুরু, এখান থেকে, তাই না? এই যে এই পাত, এই যে নীল দাগটার কথা বলছি, এটাকে পাত বলে। তো এই পাতটাকে পাতের বাইরে রাখতে হলে বাইরে আছে, আর যদি এটা মনে করি আমি ভিতরের দিকে নিয়ে যাব, এটা ধরবেন আর ভিতরের দিকে টেনে নিয়ে আসবেন, তাহলে লেখাগুলো উল্টা হয়ে যাবে। পাতের ভিতরে যাওয়া মানে লেখাগুলো উল্টা হয়ে যাওয়া। আবার নিচ থেকে কিন্তু এগুলো সোজা মনে হবে, নিচ থেকে এগুলো সোজা, কিন্তু উপর দিক থেকে ওইগুলো উল্টা। তো এটা ধরে দেখেন, এই সিঙ্গেলটা আপনি সহজেই বুঝতে পারবেন যে এটা সিঙ্গেল থাকে। আর এখানে এই যে দুইটা বক্স মতো দেখা যাচ্ছে, এই বক্সের উপর ক্লিক করে কিন্তু কাজ হবে না, আপনাকে কাজ করতে হবে এই হ্যান্ডেলের উপর মাউসের কার্সর নিয়ে, এবং মাউসের কার্সরের নিচে অ্যারো চিহ্ন হবে, তখন এটাকে আপনি মুভমেন্ট করতে পারবেন। আচ্ছা দেখেন, এটা আমি আরেকটু ভালোভাবে ক্লিয়ার করি, সবাই একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। এখানে দুইটা হ্যান্ডেল, একটা হ্যান্ডেলের কাজ কি? স্পেস দেওয়া। হ্যাঁ, আমি কতটুকুর ভিতরে লেখাটা রাখতে চাচ্ছি। এখন আমি এই হ্যান্ডেলটা যদি এর পিছনে নিয়ে আসি, তাহলে এতটুকু জায়গার ভিতরে ও লেখার স্পেস আমি দিচ্ছি, কিন্তু তো এর ভিতরে তো এত লেখা আসা সম্ভব না। একটা হচ্ছে ক্যারেক্টারও তো ওখানে ধরবে না। দেখেন, আমি যদি এটা এই দিকে নিয়ে আসি, তাহলে লেখার জন্য জায়গা পেয়েছে কতটুকু? এতটুকু। এর ভিতরে একটা ওয়ার্ডও যাচ্ছে না। দেখেন, এই যে একটা ওয়ার্ড, বা এটা কি বলে, লেটার, একটা লেটারের জায়গা দেওয়া গিয়েছে, তাই একটা লেটার প্রিভিউ হয়েছে। আর এখানে দেখেন লাল হয়ে রয়েছে, তার মানে এখানে আরও কিছু লেখা হাইড হয়ে আছে। তো ওইটা কিভাবে পেতে পারে? এটা যদি আমরা এইভাবে একে জায়গা দিই, তাহলে ওইটা জায়গা পাবে। তো এই হচ্ছে এই দুইটার কাজ। এখন একটার কাজ হচ্ছে স্পেস দেওয়া, আরেকটার কাজ হচ্ছে মুভমেন্ট করানো। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে এটা আমি উপরের দিকে সোজা করতে চাইছি, সেটার জন্য এ দেখেন একটা হ্যান্ডেল এখানে রয়েছে। এটা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে থাকতে পারে, কখনো ছোট, কখনো বড়, আবার এই যে অক্ষরের ভিতরে চলে যাচ্ছে। তো আমি এটা ধরে বাইরের দিকে নিয়ে আসছি। আর একটা জিনিস বারবার বলছি, খেয়াল রাখবেন, মাউসের কার্সরটা যখন চেঞ্জ হবে, এই যে এরকম মাউসের কার্সরের নিচে ওই যে আরও চিহ্ন মতো আসছে, তখনই এটাকে ক্লিক করে ধরে এটাকে মুভমেন্ট করতে পারবেন, তাছাড়া পারবেন না। দেখেন আমার এখানে এই বাকি অংশটুকু হাইড হয়ে আছে, এখান থেকে এটা আমি স্পেস দিচ্ছি, ব্যাস ওই স্পেস পেয়ে গিয়েছে। আচ্ছা, এখন আমার এই লেখাটা সমান নাই, সমান কিভাবে করব? কন্ট্রোল আর যে রুলার নিয়ে আসছি, বা গাইড, এটার সাহায্যে আমি সোজা করার চেষ্টা করছি। দেখেন, এখন যদি আপনি হাইড হয়ে যায়, জাস্ট এই লেখার উপরে একটা ক্লিক করবেন, ওইটা আবার প্রিভিউ হয়ে যাবে, ব্যাস হয়ে গেল সোজা। দেখেন, এখান থেকেও যতটুকু ফাঁকা, এখান থেকেও ততটুকু ফাঁকা। আচ্ছা, এবার আমার মনে হয়েছে যে এখানের দূরত্ব আর এখানের দূরত্ব কম বেশি আছে, তাছাড়া আমি তো মাপ দেব এর সাথে, এই যে এর সাথে, কারণ এটাও হাইড হয়ে যাবে। যখন আমি নিচে একটা লেখা নিব, এটা হাইড হয়ে যাবে, তাই না? এর উপরে যখন আমি লেখা নিব, তখন ওইটা হাইড হয়ে যাবে। আচ্ছা, আমি আরেকটা সিস্টেম দেখাবো অবশ্যই। দেখেন, আমি এটা রেখে দিব, এটা সৌন্দর্যের জন্য হোক আর যাই হোক, এটা আমি রেখে দেব। আচ্ছা, এটা ওই পজিশনেই থাকুক। এবার দেখেন, আমার মনে হচ্ছে এটা আরেকটু বড় করা যায়, মানে আরেকটু দূরে সরানো যায়, বা এই দেখেন এই ওটার কথাই ভাবেন, এটা আরেকটু আমি উপরের দিকে নিয়ে যাব সবগুলো লেখায়। তো এটা একটা সিস্টেম হচ্ছে, এইভাবে বড় করা যেতে পারে শিফট অল্টার ধরে। আর আরেকটা উপায় হচ্ছে এখান থেকে এইভাবে উপরের দিকে নিয়ে গেলে এটাও হবে। আচ্ছা, এবার আমি এটা রেখে দিতে চাচ্ছি, এটা পিঠে আর একটু বাড়াই দিই সৌন্দর্যের জন্য। আর এটার কালার, এবার এই লেখাটা আমি কপি পেস্ট করবো, যে
এই যে আমার নামটা দেওয়া রয়েছে, এটা আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম। এবার কি করব, এই যে হ্যান্ডেল আছে, হ্যান্ডেলটা ভিতরের দিকে নিয়ে আসবো। তো কি হলো, ওই লেখারই কপি এসছে এবং হ্যান্ডেল দেখা গিয়েছিলো, হ্যান্ডেলটা ভিতরের দিকে নিয়ে এসছি। এবার ওইটা ওখানে প্রিভিউ হয়েছে। এবার কি করা যেতে পারে, এটা যদি আমি এখান থেকে এরকম করি তাহলে এই লেখার মধ্যকার দূরত্ব অনেক ফাঁকা হয়ে যাবে। তো আমরা তো ওরকমটা চাই না। তো আমরা কি করব, এটাকে পুরোটা ধরে এইভাবে বড় করব। এরপর সাইজটা ছোট করে দেবো। এভাবে বড় করলে লেখার সাইজটা কিন্তু হচ্ছে বড় হয়ে যায়। এভাবে শিফট ধরে যদি এইভাবে বড় করি, লেখার সাইজ বড় হয়ে যাবে। আর যদি এখান থেকে বড় করা হয় তাহলে মধ্যকার দূরত্ব বেড়ে যাবে, কিন্তু লেখার সাইজ একই থাকবে। আমার কথা কি সবাই বুঝতে পারছেন? পিছন থেকে শোনা যাচ্ছে? দেখেন, এই লেখাটা আবার এডিট করব কিভাবে, টাইপ-1-এ পাথ টুলে যাব, গিয়ে আমি টাইপ-1-এ পাথ টুলেও যাওয়া লাগবে না, এখানে জাস্ট ডাবল ক্লিক করব। দেখেন লেখা শুরু হয়েছে। আবার যদি ডাবল ক্লিক করি একটা ওয়ার্ড, আর যদি এখানে 3টা ক্লিক করি তাহলে পুরোটা সিলেক্ট হয়ে যাবে। এবার আমি যদি ওই অন্য কোনো লেখা লিখতে চাই সেক্ষেত্রে সহজে লিখতে পারবো। আচ্ছা, এবার ডিজাইনের পূর্ণতা দিয়ে দিই। শিফট ধরে নিয়ে যাচ্ছি, অল্টার দিয়ে ডুপ্লিকেট নিচ্ছি, আর শিফট ধরেছি এই কারণে যাতে সমানে যায়, সমান থাকে। বেশি বড় বড় লাগছে, এটা আরও ছোট করা উচিত। অল্টার ধরে আগে টান দিয়ে নিয়ে আসলাম, শিফট ধরে সোজা রাখলাম। এবার আমরা যদি মনে করি যে এটার মাঝে অন্য কিছু দিব, সেক্ষেত্রে সেটাও দেওয়া যায়। আচ্ছা, এই একই সাথে আমি গত ক্লাসটাও রিপিট করে ফেলি। এই যে ভেক্টর ম্যাজিকের সাহায্যে যে জিনিসটা আনলাম, এটা আমরা মাঝে রাখতে পারি, তাই না? দেখেন, আমি এর ব্যাকগ্রাউন্ডটা সরাই দিচ্ছি এবং এটা ধরে সম্পূর্ণটা সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম এবং এটা মিডিল বরাবর রেখে এই পজিশনে রাখলাম। আর আচ্ছা দেখেন, আমি এখানে এই যে এটা সিলেক্ট করতে যে টেক্সট সিলেক্ট হয়ে যাচ্ছে, দেখেন এই জিনিসটা বোঝার চেষ্টা করেন। আমি মাউসের কার্সরটা দিয়ে এইটা আমি সিলেক্ট করতে চাচ্ছি স্ট্রোকটাকে, কিন্তু আমি সেটা ধরতে পারছি না, এটা সিলেক্ট হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনারা এটা কন্ট্রোল 2 দিয়ে লক করতে পারেন, তাহলে ওটা আর আপনার সমস্যা সৃষ্টি করবে না। অথবা যদি আপনার লেখাটা ফাইনাল হয়ে যায়, যে আপনার মনে হয় যে এটা আর কখনো পরিবর্তন করার প্রয়োজন নেই, লেখাটার স্টাইল পরিবর্তন করার আর কখনো প্রয়োজন নেই, তাহলে এটা ক্রিয়েট আউটলাইন করে দিতে পারে। আর যদি মনে হয় যে না, আমি এটা পরবর্তীতে নাম চেঞ্জ করব বা এডিটেবলভাবেই রাখবো, সেক্ষেত্রে এটা কন্ট্রোল 2 দিয়ে আপাতত লক করে রাখবেন, তাহলে এটা ধরা হবে না। আবার এই যে নিচেরটা ধরা যাচ্ছে, এটাও কন্ট্রোল 2 দিয়ে লক করলাম। এই দুটো লেখাই এখন হাইট। এখন এটার কালার আমরা চাইলে চেঞ্জ করতে পারি। আচ্ছা, আমরা এর মতো করে কালার রাখবো। আচ্ছা, এটা স্ট্রোক ছিল, আমার মনে হয় এইগুলোকে এবার হচ্ছে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দেওয়া যেতে পারে। এই যে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, জিনিসটা খেয়াল করেন। আমি এইগুলো সিলেক্ট করলাম, কোনগুলো? এই স্ট্রোকগুলোকে এইভাবেও সিলেক্ট করতে পারি, অথবা একটা একটা করে ধরে একটা সিলেক্ট করলাম, শিফট ধরে ধরে বাকিগুলা ক্লিক করে করে সিলেক্ট করলাম। করার পর অবজেক্টে গেলাম, এক্সপ্যান্ড, ওকে। অনেক সময় এর উপরে যদি আমরা কোনো ইফেক্ট অ্যাপ্লাই করি, যেমন হচ্ছে এই যে ইফেক্ট থেকে ডিস্টোর্ট, ট্রান্সফর্ম বা স্টাইলাইজ থেকে ওই যে জিগজ্যাগ করা, এইগুলো করি, সেক্ষেত্রে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স আগে করে নেবেন, তারপর আবার সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নেবেন। ক্লিয়ার? আচ্ছা, এখন আমাদের এটা যেটা ছিল, এখানে এর ব্যাকগ্রাউন্ডটা ছিল ব্ল্যাক কালার,
একটু ডার্ক কালার, তাই না? তো এখানে এর ব্যাকগ্রাউন্ড আমরা ডার্ক ব্যাকগ্রাউন্ড দিতে পারি। সেটা কিভাবে খেয়াল করেন, একদম সহজে দেওয়া যেতে পারে। এটা ধরলাম, এটা কিসে আছে এখন, ফিল কালার, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিছি। আমি যদি এখন শেপ বিল্ডারে যাই আর জাস্ট এই মাঝে একটা ক্লিক করি, মাঝে একটা ক্লিক করলে পুরোটা একটা শেপ হয়ে যাবে। শেপ বিল্ডারে থাকা অবস্থায় জাস্ট একটা ক্লিক করলে পুরোটা একটা শেপ হয়ে যাবে। এখন এটা গ্রুপ অবস্থায় আছে, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করলাম, তাহলে এটা আলাদা একটা শেপ হয়ে যাবে। আচ্ছা, এটা আমি ব্ল্যাক কালার করে দিচ্ছি এবং এটাকে ব্যাকে পাঠিয়ে দিচ্ছি। কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ওপেন অথবা রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, ঠিক আছে? ওকে, এই যে একটা ডিজাইন করলাম, এবার কিছু তো আনগ্রুপ রয়েছে। দেখেন আমি যদি সব সিলেক্ট করি এভাবে সরাই, এই লেখাটা কিন্তু সরছে না, কারণ এটা কি রয়েছে, লক রয়েছে। কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে নিয়ে আসলাম, তো কন্ট্রোল অল্টার 2 দিলে আনলক হয়, অথবা অবজেক্টে গিয়ে এই অবজেক্টে গিয়ে আনলক অল এটাতে ক্লিক করলে, অথবা এই যে শর্টকাট কি এখানে বলা আছে অল্টার কন্ট্রোল 2, তাহলে এগুলো আনলক হয়ে গেল। এবার সবগুলো ধরলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এবার এটা মুভ করানো যাবে এবং এটা মিডিল অ্যালাইনে রাখলাম। এবার খেয়াল করেন, আমরা এবার ফাইল সেভ করা শিখব। এই যতটুকু দেখাইছি এখানে একদম সামান্য কিছু হয়তো আপনাদের জন্য নতুন ছিল, কিন্তু এখন যা বলবো এগুলো আপনাদের জন্য সম্পূর্ণই নতুন হবে হয়তো। তো এই যে একটা ফাইল আমি সেভ করেছি, ধরেন এটা কোনো একটা ক্লায়েন্টের কাজ, এখন আপনি ওর কাজটা ফাইনাল করলেন। আমার ক্ষেত্রে যেটা হয়, কোনো একটা বায়ার কাজ করলো, 1 মাস 2 মাস পরে এসে বলে যে ওই লোগোর নামটা চেঞ্জ করতে হবে বা লোগোতে কিছু পরিবর্তন করতে হবে, সেক্ষেত্রে আপনাকে আবার টাকা দিতে। তো সেই সময় আপনি এই ফাইলগুলো কোথায় পাবেন? অবশ্যই এর এডিটেবল ফাইলগুলো রেখে দিতে হবে, যাতে করে আপনি এটার এডিটেবল ফরম্যাটটা খুব সহজে আবার চেঞ্জ করতে পারেন। আমার কথা বুঝতে পারছেন? এই কারণে আমাদের এর এডিটেবল ফাইলটা সেভ করতে হবে। তো এটা কিভাবে সেভ করা যায়? জাস্ট কন্ট্রোল এস প্রেস করলে সেভ করা যাবে। ফাইল থেকে সেভ, এই যে কন্ট্রোল এস। আচ্ছা, সেভ আর সেভ অ্যাজ এর ভিতরে আপনাদের পার্থক্য প্রথম দিকে বোঝাইছিলাম না? আচ্ছা, এখনও তো আপনাদের ব্রেন খাটানোর বিষয় না যাওয়াই, এখন দেখেন ফাইল থেকে সেভ দিলে প্রথমে আপনাকে পারমিশন চাইবে আপনি কোথায় সেভ করতে চাচ্ছেন। আমি বরাবরই বলে থাকি যে ডেস্কটপে সেভ করেন, দেখতে বুঝতে সুবিধা হবে। ডেস্কটপে সেভ করব। এখন প্রথম কাজ হচ্ছে কোথায় সেভ করব, সিলেক্ট করে দিয়েছি ডেস্কটপে। তারপরের কাজ কি, ফাইলের নেম দেওয়া। আপনি একটা নাম দিতে পারেন, আর যদি এই আনটাইটেল 1ই থাকে, এই নামে যদি আগে আনটাইটেল 1 নামে কোনো ফাইল এখানে সেভ থেকে থাকে, তাহলে কিন্তু একই নামে 2টা ফাইল সেভ হয় না। এই জন্য অবশ্যই একটা নাম দেওয়া উচিত। ক্লাস, আজকে আপনাদের কততম? 16তম ক্লাস, তাই না? 16তম ক্লাস। এখন এখানে আছে প্রথম কাজ, ডেস্কটপে লোকেশন সেট করে দিয়েছি। দ্বিতীয় কাজ, ফাইল নেম। ফাইল নেম ক্লাস 16 দিয়েছি। এরপর সেভ অ্যাজ টাইপ, কোন ফাইল ফরম্যাটে আপনি সেভ করতে চাচ্ছেন। এখানে যদি আমি একটা ক্লিক করি, এখানে কিছু ফাইল টাইপ রয়েছে, যেমন হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর এআই ফাইল। আমরা যে ইলাস্ট্রেটরে কাজ করছি এর নাম হচ্ছে এআই ফাইল, মানে এই ফাইল ফরম্যাটটার নাম হচ্ছে এআই। এটা তো ডিফল্টভাবে আসেই, এটাতে সেভ দিতে পারেন। অ্যাডোবি পিডিএফ, পিডিএফ ফরম্যাটে সেভ দিতে পারেন। ইপিএস, ইপিএসটা হচ্ছে এটাও এআই ফাইলের মতোই, এটাকে ভেক্টর ফাইল বলে। এই এআই ফরম্যাটও ভেক্টর ফাইল বলে। দুইটার ভিতরে আপনারা পার্থক্য খুঁজে বের করতে পারবেন না। পার্থক্য এটাই যে ইপিএস ফরম্যাটটা সেভ হয়, চাইলে অন্যান্য সফটওয়্যার দিয়ে ওপেন করা যায়, কিন্তু এআই ফাইলটা অন্যান্য সফটওয়্যার দিয়ে ওপেন করা যায় না। এটা হচ্ছে বিষয়। তো বায়ারদের যখন আমরা সোর্স ফাইল দিব, সেক্ষেত্রে ইপিএস ফাইল ফরম্যাটটা দিব তাদেরকে ভেক্টর ফাইল হিসেবে। আচ্ছা, তারপরে আছে ইলাস্ট্রেটর ট্যাম্পলেট। ইলাস্ট্রেটর ট্যাম্পলেট হিসেবে সেভ করে রাখতে পারি, এটা আমাদের দরকার নাই। এসভিজি, এসভিজি ফাইল বলতে আমরা কোনো ওয়েবসাইটে যদি কোনো কাজ করি, দেখেন
ওয়েবসাইটে যে ইউটিউব আইকন রয়েছে, এই যে এই এই ধরনের আইকন যদি আমরা তৈরি করে দিই, সেক্ষেত্রে এসভিজি ফাইল ওই ডেভেলপারদের জন্য দরকার হয়, যারা ওয়েব ডেভেলপার তাদের জন্য এই এসভিজি ফাইল দরকার হয়। তো আমরা যখন কাজ করব, এই ফাইল ফরম্যাট সেভ করা হচ্ছে 5 সেকেন্ডের বিষয়। এই একটা ফাইল ফরম্যাট সেভ করে 5 সেকেন্ড 10 সেকেন্ডের ফাইল সেভ করা হয়ে গেল। আমাদের একটা ফোল্ডার করে ওর ভিতরে সব ধরনের ফাইল ফরম্যাট আমরা দিয়ে দেবো, এই হচ্ছে বিষয়। তারপরে আছে এসভিজি কম্প্রেস, মানে এটা মনে হয় সাইজটা কম্প্রেস করে ছোট করে দেবে। আচ্ছা, এখন প্রথমে আমি ইলাস্ট্রেটর ফাইলেই সেভ করে দেখাই, ডিফল্টভাবে এটাই থাকে সেভ। তারপরে এখানে পারমিশন চাচ্ছে, এখান থেকে চাইলে অন্যান্য লোয়ার ভার্সনে সেভ করতে পারি। ইলাস্ট্রেটরের লোয়ার ভার্সন যেমন CS6, এটা অনেক লোয়ার ভার্সন। তারপরে সিসি লেগেসি, তো ডিফল্টভাবে আছে 2020-এর ভার্সন। এখন বায়ার যদি এটা হয় না কখনো, বায়ার যদি কখনো বলে আমার CS6-এর ভার্সন দরকার, কারণ তোমার এই আপডেট ভার্সন আমার 2020-এর ভার্সন আমার কম্পিউটারে অন হচ্ছে না, কিন্তু এটা তো হবে না, কারণ তারা আরও আপগ্রেডেড, তারা আমাদের থেকে বেশি আপগ্রেডেড। তো এই সব নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, এখানে যা আছে এইভাবেই থাকবে, জাস্ট ওকে প্রেস করবেন। ওকে প্রেস করাতে এটার এডিটেবল ফাইল আমাদের ইলাস্ট্রেটর এই ডেস্কটপে সেভ হয়ে গিয়েছে। এবং আমি যদি এইটা কেটে দিই, আমার সামনে কোনো পারমিশনও চাইবে না, কারণ এটা অলরেডি সেভ হয়ে গিয়েছে একটু আগে যেটা করলাম। এখন এটা আমি যদি মিনিমাইজ করি তাহলে দেখতে পারবেন এই যে ক্লাস 16 নামে AI ফাইলে একটা ফাইল সেভ হয়েছে। ফাইলের সাইজ মাত্র 260 কিলোবাইট। বুঝতে পারছেন 260 কিলোবাইট মানে কি? আপনি একটা ফোনে ছবি তুললে ওটা 5 MB 7 MB হয়ে যায়, তাহলে ওই একটা ইমেজের সাইজে এরকম ফাইল মনে হয় 20টা ফাইল হয়ে যাবে। তো একদমই ছোটো ফাইল, জাস্ট ডাবল ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। এবং এটা চাইলে আপনি এখন এডিট করতে পারবেন। এটা আমি গ্রুপ করে রাখছি, এই যে এই নামটা আপনি আবারও চেঞ্জ করতে পারবেন। টাইপ টুলে গেলাম, ডাবল ক্লিক করলাম, এখানে চাইলে নাম চেঞ্জ করতে পারছেন। বোঝা গেল AI ফাইল সেভ করা। এবার আমি এবার যদি ফাইল থেকে সেভে ক্লিক করি, এই দেখেন সেভ অপশন এখন আর হাইড হয়ে গিয়েছে, কারণ এটা অলরেডি সেভ হয়ে গিয়েছে। এখন আছে সেভ অ্যাজ, তারপরে আছে সেভে কপি। আচ্ছা, সেভ অ্যাজ এটাতে যদি আমি ক্লিক করি এবং এটা আমি যদি নাম দিই 17 এবং ওকে দিই, তাহলে ওর একটা ডুপ্লিকেট তৈরি হয়েছে, তারপরে সেভে কপি। এই দুইটার ভিতরে একটু পার্থক্য আছে, কিন্তু আমার না এখন মাথায় ধরছে না, আমার এরকম ডিপলি বোঝানো এখন আপনাদের সম্ভব হচ্ছে না, কিন্তু এটা নিয়ে অত মাথা ঘামানোর দরকার নেই। এখন ধরেন সেভে কপি মানে কি আমি আপনাদের বোঝাই। একটা ফাইল এটা আপনার রয়েছে, আপনি এটা পরিবর্তন ঘটিয়েছেন, এই ডিজাইনটার আপনি পরিবর্তন ঘটিয়েছেন, আপনি চাচ্ছেন এই ফাইলটা এর মতোই থাকবে, আপনি এর একটা কপি নেবেন, সেভ দিবেন, সেক্ষেত্রে সেভে কপি অপশনটা প্রেস করবেন, এই আর কি। আচ্ছা, আমরা ফাইল থেকে সেভ অ্যাজ এই ফাইল ফরম্যাটের সাহায্যে যে ফরম্যাটগুলো আমরা পাচ্ছি, যেমন হচ্ছে AI, PDF, ইলাস্ট্রেটরের EPS ভার্সন, EPS ফরম্যাট, এইগুলো বুঝলাম, তাই না? এই বিষয়টা সহজ বিষয়, এটা শিখলাম। ফাইল থেকে সেভ অ্যাজ, সেভে কপি, এগুলো বুঝলাম। আর এই যে সেভ অ্যাজ কপি, এগুলো আমি অবশ্যই পরবর্তীতে প্র্যাকটিক্যালে আপনাদের আরও বোঝাবো। এখন আপনি চাচ্ছেন এটার একটা জেপিজি ফরম্যাটে সেভ দিবেন কিংবা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে সেভ দিবেন, সেক্ষেত্রে কোথায় যাবেন? সেক্ষেত্রে ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজ। আচ্ছা, এক্সপোর্ট অ্যাজ কখন দিব? যখন আমরা ওই আমাদের এই ইমেজগুলো প্রিন্টেবল ফরম্যাটে সেভ দিব, তাহলে সেভ অ্যাজে যাব। আর যদি মনে হয় না আমি জাস্ট বায়ারকে প্রিভিউ করাবো কিংবা বায়ার হচ্ছে জাস্ট তার ওয়েবসাইটে প্রিভিউ করবে, সেক্ষেত্রে এই যে ওয়েব ফরম্যাটে যাব, সেভ ফর ওয়েব। তো আর এটা হচ্ছে সেভ ফর স্ক্রিন। আচ্ছা, প্রথম থেকে শুরু করি, সেভ ফর স্ক্রিন। আপনার যদি এখানে মাল্টিপল আর্টবোর্ড থাকে, মাল্টিপল আর্টবোর্ড বলতে বুঝতে পারছেন বিষয়টা? এখানে যে সাদা অংশটুকু, এটা একটা আর্টবোর্ড। আপনি চাইলে তো মাল্টিপল আর্টবোর্ড নিতে পারেন, তাই না? 3টা 5টা যাই হোক, তো সবগুলো ফাইল ফরম্যাট একই সাথে একবারে সেভ করার জন্য এই যে সেভ ফর স্ক্রিন অপশনটা আপনি যদি চান একই সাথে
এখানে যে অলে ক্লিক করা রয়েছে, আর্টবোর্ড চাইলে নির্দিষ্ট আর্টবোর্ডও এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এরপর এখানে এক্সপোর্ট হবে কোথায়, এই যে এখানে লাস্ট ডেস্কটপ, সি ড্রাইভ, ইউজার, নয়ন, তারপরে হচ্ছে ডেস্কটপ। তো আমাদের এই ফাইলটা ডেস্কটপে সেভ হবে। আবার চাইলে এখান থেকে ক্লিক করে আপনি অন্য অন্য জায়গায় সেভ করতে পারেন, সেটা এখান থেকে চেঞ্জ করা যাবে। আচ্ছা, ওপেন লোকেশন আফটার এক্সপোর্ট করার পরে ওই ফাইলটা ওপেন হবে, এটা টিক চিহ্ন দেওয়া রয়েছে। ক্রিয়েট সাব ফোল্ডার চাইলে ক্রিয়েট করা যেতে পারে, সেটাও টিক চিহ্ন দেওয়া আছে। এরপর ফরম্যাট, স্কেল, আচ্ছা এখানে খেয়াল করেন ফরম্যাটগুলো চেঞ্জ করা যেতে পারে। iOS দেওয়া রয়েছে, দেখেন না iOS দিলে হচ্ছে দুইটাই অফ থাকবে, না iOS থাকবে। এখানে খেয়াল করেন PNG 2x মানে দ্বিগুণ, মানে ওটার PNG 2x মানে ওটার কোয়ালিটি আরও 2 গুণ ভালো হবে। তারপরে PNG 3x 3 গুণ ভালো হবে। আমার এত দরকার নেই, জাস্ট PNG হলে হচ্ছে। তারপরে SVG ফরম্যাট। এবার চাইলে অ্যাড স্কেল করে আমরা JPG 100 মানে হাই কোয়ালিটি JPG অথবা JPG 18, তো আমরা হচ্ছে JPG 100 দিচ্ছি। আবার অ্যাড স্কেল করে SVG দিচ্ছি, আবার অ্যাড স্কেল করে PDF দিচ্ছি। তো একই সাথে এক ক্লিক করে আমরা আমাদের মাল্টিপল আর্টবোর্ড সব কিছুই সেভ করতে পারবো এইভাবে। জাস্ট একটা ক্লিক করব, এক্সপোর্ট হয়ে গেছে। দেখেন ওখানে টিক চিহ্ন দেওয়া ছিল কিসে, যে এক্সপোর্ট হওয়ার পরে ওই ফোল্ডারটা ওপেন হবে, সেটা হইল। দেখেন এখন সে এটা ওপেন হয়েছে ফোল্ডারটা। এরপর সাব ফোল্ডার তৈরি করবে, এটাও করছে, দেখবেন এই দেখেন এ একটা সাব ফোল্ডার তৈরি করছে। আর ওইটা যদি টিক চিহ্ন না দেওয়া থাকতো তাহলে সব এক ফোল্ডারে হতো। টিক চিহ্ন না দেওয়ার কারণে দেখেন সব আলাদা আলাদা ফরম্যাট হয়েছে। এই যে এটার মাধ্যমে কি হয়েছে, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডের ইমেজ তৈরি করছে, এর কিন্তু ব্যাকগ্রাউন্ড নাই। আচ্ছা, তারপর 2x JPG ফরম্যাট, এটা JPG ফরম্যাটে সেভ হয়েছে। এরপর PDF ফরম্যাটে সেভ হয়েছে। এই যে 3-4টা ফরম্যাটে সেভ হয়েছে। আচ্ছা SVG, এই যে SVG ফরম্যাট, এটা এখান থেকে প্রিভিউ হবে না, নো প্রিভিউ অ্যাভেলেবেল। ডাবল ক্লিক করলে এটা একটা ব্রাউজার থেকে ওপেন হবে। এই যে এই ফরম্যাটটা প্রয়োজন হয় ওয়েব ডেভেলপারদের, যারা কিনা ওয়েবসাইট ডেভেলপ করে, তাদের এই ফরম্যাটটা তাদের ওয়েবসাইটে মানে ইনক্লুড করার জন্য এই ফাইলটা হলে সুবিধা হয় তাদের। এমন না যে JPG তারা ইনক্লুড করতে পারে না, JPGও পারে, কিন্তু এটা করলে ওদের জন্য ভালো হয়। এখন আমরা একটাভাবে ফাইল সেভ করা শিখলাম। এখন আমরা দেখব ফাইল থেকে এক্সপোর্টের এই প্রথম অপশনটা দেখলাম। একই সাথে কি ফরম্যাট সেভ করতে পারছি, PNG, SVG 100, JPG 100, SVG, PDF, এরকম 5টা ফরম্যাটে আমরা সেভ করতে পেরেছি। অ্যাড স্কেল করে আরও ফরম্যাট নেওয়া যেতে পারে, কিন্তু আর ফরম্যাট নাই, যা নেওয়া সব নিয়েছি। আচ্ছা, এরপর মাল্টিপল আর্টবোর্ড থাকলে সেটা এখান থেকেই সম্ভব। তো আমি এটা ক্যান্সেল করছি। একটাভাবে আমরা শিখলাম, তাই না, এক্সপোর্ট করা। একই সাথে JPG, PNG, তারপর আর কি অপশন, SVG, PDF, এইসব ফরম্যাটে একবারে এক ক্লিকে সেভ করতে পেরেছি। এখন দেখেন ফাইল থেকে এক্সপোর্ট। এবার দ্বিতীয় অপশনটা দেখব। এটার সাহায্যেও প্রথমে আপনার লোকেশন চাইবে, কোথায় সেভ করবেন। আমি ডেস্কটপ সিলেক্ট করলাম। এরপর নাম ক্লাস 17ই থাকলো, 16 করে দিচ্ছি। এরপর এখানে ফাইল টাইপে অনেকগুলো ফাইল টাইপ আছে। দেখেন অটোডেস্ক, রিয়েল ড্রয়িং, BMP, তাই তো, এই তো CSS, বিভিন্ন ফরম্যাট আছে। তো আমাদের এত কিছু মাথায় নেওয়ার কোনো দরকার নেই। আমাদের লাগবে JPG, PNG, আর যদি ফটোশপ ফাইল কারোর প্রয়োজন হয় এখান থেকে সেভ দেওয়া যায়। মানে ইলাস্ট্রেটরদের ডিজাইন করে আমরা ওইটা ফটোশপে ওপেন করতে পারি। সেক্ষেত্রে
ফটোশপ ফাইলও সেভ দেওয়া যায়। তো তারপরে আছে এসভিজি, এখান থেকেও এসভিজিতে সেভ দেওয়া যায়। তো এখান থেকে যদি আমরা সেভ দিই সেটা প্রিন্ট করার জন্য সুবিধা হবে। এখান থেকে ফাইল সেভ দিলে ওই ফাইলের সাইজটা বড় হয়। আমি এটা কম্পেয়ার করে দেখাচ্ছি। যেমন আমি জেপিজিতে আমি সেভ দিব, এক্সপোর্ট দিব, এবং এখান থেকে আমাদের অপশন আছে কত কোয়ালিটিতে আমি সেভ করব। দেখেন এখানে এটা একদম ম্যাক্সিমাম করা রয়েছে, তারপরে এখান থেকে এটা 300 ppi করা রয়েছে, আর এখান থেকে RGB CMYK আর গ্রে স্কেল। RGB CMYK তো আগেই বুঝাইছি। RGB মানে ওয়েবে যেগুলো প্রিভিউ হয়, কম্পিউটার স্ক্রিন, ওয়েবসাইট বা মোবাইলে যাই দেখেন ওইগুলো ওয়েব ফরম্যাটে সেভ দিবেন এই RGBতে। আর যেগুলো প্রিন্ট করে বের করা হয় সেগুলোকে CMYK। এখন কথা হচ্ছে, এখন রিসেন্টলি আধুনিক যন্ত্রপাতি বের হয়েছে যেগুলো RGB ফাইল ফরম্যাটও একদম কোয়ালিটি ঠিক রেখে প্রিন্ট করতে পারছে। এরকম হচ্ছে প্রিন্টার মেশিন বের হয়েছে বলতে এগুলো বিদেশে এখন সচরাচর। তো এটা নিয়েও মাথা ঘামানোর দরকার নেই, আমাকে CMYK-তে সেভ করতেই হবে, RGB-তে দিলেও সমস্যা নেই, ঠিক আছে। তো এখন ওকে দিলে আমাদের এটা সেভ হয়েছে। এই যে এখানে দেখেন এটা ফাইল সাইজ 1.28 মেগাবাইট, 1 মেগাবাইটের থেকে একটু বেশি। তো এটার সাথে আমরা এখানে কম্পেয়ার করি, এটার ফাইল সাইজ কতটুকু হয়েছে, মাত্র 98 কিলোবাইট। বুঝতে পারছেন, 1024 কিলোবাইটে কি হয়, 1 মেগাবাইট হয়। তো ওখানে 10টা এই ইমেজ 10টার সাইজে ওইটা একটা হয়েছে। বোঝাতে পারলাম? আচ্ছা, এটা তো পিএনজি ছিল, এবার জেপিজি দেখা যাক 2x-এ কত মেগাবাইট। এটা 500 কিলোবাইট, এই ইমেজটা 500 কিলোবাইট, সেই জায়গায় এটা এর ডবল, ঠিক আছে। এটা প্রিন্ট করার ক্ষেত্রে সুবিধা হবে। আচ্ছা, এই জন্য বলছি যে যদি প্রিন্ট কোয়ালিটির ডিজাইন প্রিন্ট মানে ফাইল টাইপ সেভ করতে হয় সেক্ষেত্রে ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজে দিবেন, তারপর এখান থেকে ইউজ আর্টবোর্ডে ক্লিক করে দিয়ে তারপর সেভ দিবেন। আচ্ছা, এরপরের অপশনটা হচ্ছে সেভ ফর ওয়েব। আচ্ছা, ওখান থেকে আরেকটা অপশনও দিয়ে দেখি, ওটা হচ্ছে পিএনজি ফরম্যাটে সেভ দেওয়ার পরে এই যে ইউজ আর্টবোর্ডে ক্লিক করবেন, তা না হলে আর্টবোর্ডের বাইরে যা আছে ওইগুলোও কিন্তু সেভ হবে। এটা যেন ভুলে যেন না, ইউজ আর্টবোর্ডে ক্লিক করবেন, তাহলে আর্টবোর্ডের ভিতরে ওইগুলোই সেভ হবে। এরপর আমি এখানে 18 লিখে দিচ্ছি, এক্সপোর্ট দিচ্ছি। এখানে দেখেন পিএনজি ফরম্যাটেও সিস্টেম আছে, আমরা চাইলে হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিতে পারি, আমরা চাইলে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দিতে পারি, দিয়ে তারপরে সেভ দিতে পারি। কিন্তু পিএনজি আমরা সেভ দিই এই কারণে যাতে ট্রান্সপারেন্ট করা যায়, শুধুমাত্র লোগোটা থাকবে আর ব্যাকগ্রাউন্ডটা স্বচ্ছ হবে। স্বচ্ছ বলতে মানে একদম আয়নার মতো, পানির মতো পরিষ্কার, সহজ কথা। এবার দেখেন এখান থেকে যদি ওকে দিই তাহলে এটা সেভ হয়েছে এবং এটার কোয়ালিটি ভালো হয়েছে, 500 কিলোবাইট। সেই জায়গায় এখানে যেটা সেভ করেছিলাম ওটা মাত্র 100 কিলোবাইট, 95 কিলোবাইট। সেখানে এখানে একটু বেটার কোয়ালিটি পাওয়া গেছে। দেখেন এটার কিন্তু ব্যাকগ্রাউন্ড নাই, এটা উইদাউট ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ। এটা আমি যদি ইলাস্ট্রেটরে নিয়ে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। এই দেখছেন, এটা দেখেন এইভাবে রাখলে কেন জানি কর্নার দিয়ে সাদা সাদা দেখা যাচ্ছে, তাই না? এটা আসলে আমাদের কম্পিউটারের গ্রাফিক্সের সমস্যা। এটা জুম করলে দেখেন এটা থাকছে না, ওটা আসলে ঠিক আছে। দেখেন এখানে স্বচ্ছ, তাই না? আচ্ছা, এবার আমরা ফাইল থেকে এক্সপোর্টের এই দুটো অপশন ভালোভাবে বোঝার চেষ্টা করলাম। এবার দেখেন সেভ ফর ওয়েব, এখান থেকে আমরা কোয়ালিটি ভালো রেখে কিন্তু ফাইল সাইজ যতটা কম্প্রেস করা যায় সেভাবে সেভ করতে পারছি। বোরিং লাগছে ক্লাস, একটানা বকেই যাচ্ছি, মনে হয় ওই যে পিছনে একজন দেখছি হাই চলছে, ঘুম আসছে, আমি তো সবার দিকে তাকায় আছি, আমি খেয়াল করছি। এখানে দেখেন এখান থেকে নাম দেওয়া যেতে, এটা কি বলছে, নেম আননেমড, নামটা কি এখানে দেওয়া যাবে?
আচ্ছা, এখান থেকে ফাইল টাইপ সেভ করা যায়। দেখেন জিপ জিপ জিআইএফ গিফ, তাই না? গিফ ফরম্যাট, গিফ ফরম্যাটে কোনো ইমেজ যদি মানে মুভমেন্ট করা ছোটোখাটো ভিডিও এই গিফ ফরম্যাটে সেভ করা যায়। তো ওইটা আমরা তো করছি না, আমরা জাস্ট জেপিজি হাই, জেপিজি লো, জেপিজি মিডিয়াম, পিএনজি 24, পিএনজি 8 এইসব ভার্সনে সেভ দিব। তো আমরা বেশিরভাগ সময় হাই কোয়ালিটি ইমেজ সেভ দিব। তো জেপিজি হাইতে সেভ দিচ্ছি। এখান থেকে দেখেন আরও কোয়ালিটি আরও হাই করা যাবে। এখানে কত আছে? 60%। আমরা এটা 100% করে দিই। তারপরে এখানে ম্যাক্সিমাম করা রয়েছে। এরপরে আর্টবোর্ড সাইজ এখানে দেওয়া রয়েছে। আমরা চাইলে আর্টবোর্ড সাইজ এখান থেকেও পরিবর্তন করতে পারি, কিন্তু আমাদের দরকার নেই। এখান থেকে আমি সেভ দিচ্ছি। কোথায় সেভ করব? ডেস্কটপে 17 নামে সেভ দিচ্ছি। ওকে, এই যে সেভ হলো জেপিজি 100-এ, 100 বা ম্যাক্সিমাম সাইজে। তারপরেও দেখেন এটা মাত্র 200 কিলোবাইট হয়েছে। এমন না যে এই যে এখানে 1 MB আর 200 কিলোবাইটের ভিতরে আহামরি তফাৎ আছে। তফাৎ একটাই যে এটা প্রিন্ট কোয়ালিটি, কিন্তু এটা ওপেন করে জুম করেন, এটার কোয়ালিটিও না, এটার কোয়ালিটি তেমন একটা ভালো না, অনেক পিক্সেলেটেড। হাই কোয়ালিটি করেও এটা পিক্সেলেটেড। কিন্তু আমরা তো দেখবো এই অবস্থানে, তো এই ক্ষেত্রে এটা ক্লিয়ারলি প্রিভিউ হচ্ছে। তো আপনাদের সেভ করার সবগুলো অপশন দেখাই দিলাম। এক্সপোর্ট করার এই যে 3টা অপশন, আপনারা এখন চেষ্টা করবেন প্রথমে এই ধরনের একটা ডিজাইন করেন। যারা পারেন তাদের জন্য তো খুবই সহজে হয়ে যাবে, 2 মিনিটে হয়ে যাবে, 5 মিনিটে হয়ে যাবে। যারা পারেন না তাদের একবার রিভাইজ হয়ে যাবে। তো এটা করেন, যেভাবে করলাম আপনারা ঠিক সেভাবেই করার চেষ্টা করেন। প্রথমে এই ডিজাইনটা করতে তো সমস্যা নেই, তাই না? এই ডিজাইনটা করতে যেহেতু আগে 2টা ক্লাসে এটাই রিপিট করা হয়েছে, তো আজকেও রিপিট। এটা সবাই করেন, তারপরে আমি আস্তে আস্তে আবার পার্ট বাই পার্ট সব কিছু বোঝাই দেবো। আপনাদের সব কিছু হয়তো মাথায় থাকবে না একবারে, এটাই স্বাভাবিক। মাউস আনা হয়নি না? আচ্ছা, আমরা নতুনভাবে যেগুলো দেখলাম এটা একটু দেখানোর চেষ্টা করি। না, ফাইল সেভ এখন আমি কাউকে দেখাইনি। ডিজাইনে অনেকের সমস্যা, বুঝছেন? হ্যাঁ, ডিজাইনের প্রবলেমগুলো দেখাচ্ছে। আচ্ছা, আপনার ওই পরিচিত যারা এসে ভিতরে এসে বসতে বলেন, চেয়ার রয়েছে ভিতরে। আচ্ছা, এবার খেয়াল করেন সবাই, এখানে আমি নতুনভাবে যে জিনিসগুলো দেখাইছি সেটা হচ্ছে এখানে আমি শেপ বিল্ডার ইউজ করে মাঝে একটা শেপ নিয়েছি। এটা হয়তো অনেকের বুঝতে অসুবিধা হতে পারে। এখানে খেয়াল করেন, আমি একটা বৃত্ত নিচ্ছি এবং এটার স্ট্রোকে কনভার্ট করলাম। এখন এটা স্ট্রোকে আছে, আমাকে এটা ফিল কালার বা এক্সপ্যান্ড করতে হবে। সাইমন, ওখানে একটা চেয়ার দাও তো, বসুন। এখন খেয়াল করেন, এটা বুঝতে তো কারোর কোনো সমস্যা নেই, তাই না? এটা স্ট্রোক ছিল, এটা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে ফিল কালার করেছি। এই যে পিছনে আলামিন ভাই, একটু খেয়াল করতে হবে। বুঝেছেন, আমি বুঝলাম, কিন্তু এখানে খেয়াল করতে হবে। খেয়াল করেন, এই দেখেন এটা স্ট্রোকে আছে, আমি চাচ্ছি যে এর মাঝে একটা কালার আনবো। সেক্ষেত্রে শেপ বিল্ডার দিয়ে যদি এখানে ক্লিক করি, আসছে না, দেখছেন? এর জন্য আমাদের কি করতে হবে? অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করতে হবে, তাহলে এটা ফিল কালারে কনভার্ট হবে। এরপরের কাজ কি? এটা ধরবো, ধরে শেপ বিল্ডার থেকে জাস্ট একটা ক্লিক করব, মাঝে একটা শেপ তৈরি হবে। এখন কথা হচ্ছে, আমি যদি কালার এখন চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে
এইটারও কালার চেঞ্জ হবে, মাঝেরটাও কালার চেঞ্জ হবে। এখন এটা চাইলে আমরা আনগ্রুপ করতে পারি, আনগ্রুপ করে এক একটার কালার চেঞ্জ করতে পারি, অথবা এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে একটা ক্লিক করে এটার কালার আমরা চেঞ্জ করতে পারি। বোঝা গেল বিষয়টা? আচ্ছা, এরপর এটা এই জন্য রেখেছি কারণ এই সাদা ব্যাকগ্রাউন্ডের উপর যদি এই ইগলের ছবিটা আমি রাখতাম সেক্ষেত্রে এটা মানাইতো না আর কি। এই দেখেন, ব্যাকে পাঠিয়ে দিচ্ছি। আশা করি এটা সবার ক্লিয়ার হয়েছে, অনেকের এটা বুঝতে অসুবিধা ছিল। আচ্ছা, এইবার আমরা একটু দেখব হচ্ছে ফাইল সেভের বিষয়গুলো। প্রথমে আমরা ফাইল সেভ দিই কীভাবে, Ctrl+S প্রেস করে, অথবা ফাইল থেকে সেভ। এটা অলরেডি আমার আগে সেভ করা ছিল, তাই এটা সেভ চেঞ্জ হয়েছে, একটু সেভ চেঞ্জ হয়েছে। দেখেন, আমি যদি এটা ডিলিট করে দিই সেক্ষেত্রে এখান থেকে ফাইল, এখানে যখন আমি ক্লিক করব তখন দেখবেন এখানে একটা পরিবর্তন আপনারা লক্ষ্য করবেন, মানে ওটা সেভ চেঞ্জ হবে। এই যে একটু আগে যে পরিবর্তনটা ঘটালাম, এখানে একটা ইমেজ ছিল, ওইটা আমি ডিলিট করেছি। এখন আমি কি এটা এই পরিবর্তনটা ঘটাতে চাচ্ছি আমাদের ওই মূল ফাইলটাকে, সেক্ষেত্রে এখানে ফাইল থেকে সেভ দিব। দেখেন এখানে খুব দ্রুত টাইমে একটা পরিবর্তন ঘটালো। আচ্ছা, যাই হোক, কিন্তু আপনাদের ক্ষেত্রে তো এই অপশনটা আসবে না। আমি আবার একটা আর্টবোর্ড নিয়ে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। ধরেন এই ডিজাইনটা আপনারা করেছেন, এখন এই অবস্থানে আসেন। এখন এই ফাইলটা আপনারা সেভ করবেন এআই ফাইলে। এটা কিভাবে? ফাইল থেকে সেভ। এখন কোথায় সেভ করবেন? ডেস্কটপে। ফাইলের একটা নাম দিবেন, ধরেন আমি ক্লাস 20 দিলাম। দেওয়ার পরে ফাইল টাইপ ডিফল্টভাবে এআইতেই সেভ করেন আপাতত। আর এই যে পিডিএফ, পিপিএস এইগুলো জাস্ট ক্লিক করে সেভ দিলে একইভাবে সেভ হবে। তো এটা নিয়ে আপনাদের চিন্তা নাই। তো আপাতত আপনারা এটা করে দেখাবেন, এআই ফাইলে সেভ করে দেখাবেন, তারপরে ওকে দিবেন, ফাইলটা সেভ হয়ে যাবে। এরপরে এইগুলো সব কেটে দিবেন, এগুলো সব কেটে দিবেন। কেটে দিয়ে এই দেখেন এখান থেকে ট্যাবগুলো কেটে দেবেন। ট্যাবগুলো কেটে দেওয়ার পরে আবার এই যে যেটা ডেস্কটপে যে ফাইলটা সেভ করলেন ওইটা ডাবল ক্লিক করে ওপেন করবেন, অথবা আপনি ইলাস্ট্রেটরে থাকা অবস্থায় এখানে এই যে ওপেন আছে, এই ওপেনে ক্লিক করে ডেস্কটপ, এবার আপনারা এই যে ক্লাস 20 এটা দিয়ে ওপেন করবেন। বোঝা গেল বিষয়টা? দুইভাবে ওপেন করতে পারবেন, একদম সরাসরি যেখানে আপনার ফাইলটা সেভ আছে এখানে ডাবল ক্লিক করে, অথবা ফাইল থেকে ওপেন, এখান থেকে এইভাবে ওপেন করতে পারেন। তো এটা সবাই করে দেখান। এর জন্য বেশি সময় নিয়েন না, 2 মিনিটের ভিতরে করে ফেলেন সবাই। আচ্ছা, ফাইল সেভ করা সবাই হয়ে গেছে কি? হয়ে গেছে না? হয়নি কার কার? ফাইল সেভ করতে পারেননি কে কে? সবাই পেরেছেন তাই না? এবার দেখেন আমরা জেপিজি ফরম্যাটে সেভ দিব, সেটা সবাই একটু দেখেন। আচ্ছা, আপনার হয়েছে কি? হয়নি না?
আচ্ছা, আপনি আর্টবোর্ড নেন, একটা বৃত্ত নেন, জাস্ট একটা বৃত্ত নিয়ে ওটা সেভ করে দেখেন। ওকে, একদম সহজ বিষয়, এটা নিয়ে অত সময় নেওয়া যাবে না। এখন খেয়াল করেন, আমরা এখন এক্সপোর্ট করা শিখবো। এক্সপোর্ট বলতে জেপিজি, পিএনজি এই ফরম্যাটে সেভ করা শিখবো। ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজ, আমি বেশিরভাগ সময় এক্সপোর্ট অ্যাজ থেকে করি, এবং এক্সপোর্ট সেভ ফর ওয়েব, এই যে এটা তো আপনাদের দেখালাম, তাই না? এই যে সেভ ফর স্ক্রিন, এটা অ্যাভয়েড করাটাই ঠিক হবে, কারণ ওখান থেকে কোয়ালিটিফুল ইমেজ আমরা পাই না। ঠিক আছে, কোয়ালিটিফুল ইমেজ পাই না। তো এক্সপোর্ট অ্যাজ এবং সেভ ফর ওয়েব এই দুইটা শিখলে হচ্ছে। তা এক্সপোর্ট অ্যাজ এটা আমরা শিখি। এখান থেকে একটা নাম দেওয়া যেতে পারে। প্রথমে আপনারা লোকেশন সেট করবেন, ডেস্কটপ। তারপর ফাইল নেম, এটা একই নামে কিন্তু দুইটা জেপিজি বা দুইটা পিএনজি সেভ হবে না, কিন্তু একই নামে আপনি পিডিএফ ক্লাস 17 সেভ দিতে পারবেন, আবার ক্লাস 17 দিয়ে পিএনজি জেপিজি সেভ দিতে পারবেন, কিন্তু একই ফাইল টাইপ কিন্তু একই নামে হবে না। ক্লাস 17 আছে এই নামে কি আর জেপিজি সেভ আছে? নাই, তাহলে এটা সেভ হবে। তো এখান থেকে আমি জেপিজিতে ক্লিক করি, না 17 নামে একটা আছে, এটা হবে, কারণ এর মাঝে দেখেন একটা ড্যাশ রয়েছে, যেটা কিনা ওয়েব ফরম্যাট থেকে সেভ করা হয়েছে, যার কারণে এখানে একটা ড্যাশ এসছে এবং এই নামে আমার সেভ হবে। সেভ হয়েছে, এই যে এটা। ওকে, জেপিজিতে সবাই সেভ করেন, এবং আমি একই সাথে পিএনজিটাও দেখাই দিই। ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজ, তারপর এখান থেকে ফাইল টাইপটা এখান থেকে পিএনজিতে সেভ করবেন। ইউজ আর্টবোর্ডে চেক মার্ক দিয়ে দিবেন, তারপর এক্সপোর্ট দিবেন, হয়ে গেল। তো তারপরে আপনারা এটা ওপেন করেও দেখবেন সেভ কীভাবে হচ্ছে না হচ্ছে। ইউজ আর্টবোর্ডে চেক মার্ক দিবেন, তাহলে আর্টবোর্ডটুকুই সেভ হবে।